আমাদের ব্রেকআপের বেশ কয়েক বছর পর এক এলিভেটর বা লিফটে আমার অত্যন্ত ধনী প্রাক্তন প্রেমিকার সাথে আমার দেখা হয়েছিল। সে যখন প্রথমবার আমার কোলে একটা বাচ্চাকে দেখল, তখন তার মুখ জুড়ে এক অদ্ভুত ভীতি আর অস্বস্তি পরিষ্কার ফুটে উঠেছিল। আমার আজও সেই দৃশ্যটা মনে আছে, যখন সে এক নামকরা অভিনেতার হাত ধরে হাসি মুখে এক গ্র্যান্ড পার্টিতে যোগ দিয়েছিল। সেই মুহূর্তে নিজের প্রতি আমার এতটাই লজ্জা আর হীনমন্যতা তৈরি হয়েছিল যে তার সাথে ব্রেকআপ করার মতো সাহসটুকুও আমার ছিল না। আমি শুধু নীরবে তার জীবন থেকে দূরে সরে গিয়েছিলাম। কয়েক বছর পর যখন একটা কাজের সূত্রে আমাকে আবারও এই একই শহরে ডেকে পাঠানো হলো, তখন সে লাল লাল চোখ নিয়ে আমার পথ আগলে দাঁড়াল। তার গলার আওয়াজে এক অদ্ভুত আকুতি ছিল। এখন আর আমার থেকে দূরে পালিয়ে যেও না, তুমি আজও আমাকে ভালোবাসো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আরও বলল, আমাদের আলাদা হওয়ার পর থেকে প্রতিটা দিন আমি শুধু অনুশোচনাই কি করেছি। আমি এই জীবনে শুধু তোমাকেই ভালোবেসেছি। তুমি শুধু একবার বলো, আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দেব। শরতের শুরুতে নায়রার সাথে আমার আবার দেখা হলো। ওটা আমার বড় বোন রিয়ার ৩১তম জন্মদিন ছিল, আর আমার দুলাভাই এই সেলিব্রেশনের জন্য একটা চমৎকার হোটেল বুক করেছিলেন। আমি আমার ছোট ভাগ্নি মিষ্টিকে কোলে নিয়ে এলিভেটরে দাঁড়িয়েছিলাম। তখনই সেই ছোট্ট মেয়েটির নজর এলিভেটরের দেওয়ালে লাগানো একটা বিশাল পোস্টারের দিকে গেল। তার চোখ দুটো কৌতূহলে চকচক করে উঠল। মামা, ওই আন্টিটা কত সুন্দর! আমি সেই পোস্টারটার দিকে তাকালাম এবং আচমকা আমার হৃদস্পন্দন যেন থমকে গেল। ওটা নায়রা ছিল। আমি শুনেছিলাম যে এই কয়েক বছরে সে অভাবনীয় সাফল্য অর্জন করেছে এবং তার ব্যবসা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমার ভাগ্নি সেই পোস্টারটা নিয়ে বেশ মেতে উঠল। সে পোস্টারের লেখা নামটার দিকে আঙুল দিয়ে জিজ্ঞেস করল, মামা, এটা কি লেখা আছে? আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমার বুকে এক অদ্ভুত দমবন্ধ ভাব তৈরি হতে লাগল। স্মৃতির ধোঁয়াটে পাতা থেকে অতীতের কত শত গল্প চোখের সামনে ভেসে উঠতে লাগল। এলিভেটরের দরজা খুলততেই আমার মুখ থেকে আচমকাই বেরিয়ে এলো, ওটা নায়রা। মিষ্টি খিলখিল করে হেসে উঠল, কিন্তু তখনই ঠিক আমার পাশ থেকে একটা গম্ভীর অথচ মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, এক্সকিউজ মি, আপনারা কি আমাকে নিয়ে কথা বলছেন? আমি চোখ তুলে তাকালাম এবং সরাসরি স্কারলেটের সেই আকর্ষণীয় চোখ দুটোর দিকে তাকালাম। কিছু সেকেন্ডের জন্য মনে হলো যেন সময় সেখানেই থমকে গেছে। স্কারলেট আমার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, যেন সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। কিন্তু দ্রুতই সে নিজেকে সামলে নিল এবং তার সেই পুরনো রুক্ষ ও উদাসীন মেজাজে ফিরে এলো। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এত বছর আলাদা থাকার পর আমরা এইভাবে এই জায়গায় আবারও মুখোমুখি হব। তার মুখে একটা ফিকে হাসি ছিল। হ্যাড্রিয়ান, অনেক দিন পর দেখা হলো। আমি শুধু মাথা নাড়লাম। এখন আর তার সাথে কথা বলার মতো সাহস বা ইচ্ছে আমার ছিল না। ভাগ্যবশত এলিভেটরটি আমার ফ্লোরে এসে থামল। আমি মেলোডিকে ভাগ্নি কোলে নিয়ে প্রায় সেখান থেকে ছুটে পালালাম। তোমার কি বাচ্চা আছে? স্কারলেটের এই প্রশ্নের জবাব আমি দেওয়ার আগেই মেলোডি বলে উঠল, আন্টি, ইনি আমার মামা। ইনি কি হ্যান্ডসাম নন? ওনার বিয়ে হয়নি, উনি এখনও সিঙ্গেল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম এবং বুকে জেগে ওঠা তীব্র কষ্ট চেপে রাখার চেষ্টা করলাম। স্কারলেটের সেই তীক্ষ্ণ নজর থেকে বাঁচতে আমি শেষমেশ সেখান থেকে বেরিয়ে গেলাম। পার্টির মাঝখানে আমি একটু মুক্ত বাতাস নেওয়ার জন্য বাইরে চলে এলাম। আমি ঠান্ডা বাতাসে একটা গভীর শ্বাস নিলাম এবং সিগারেটের ধোঁয়া সাদা বলয়ের মতো বাতাসে উড়িয়ে দিলাম। আমি জানলার পাশে দাঁড়িয়ে নিচে দিয়ে যাওয়া গাড়ির লাইনের দিকে নীরবে তাকিয়েছিলাম। গত কয়েক বছর আমার জীবনে বেশ ঝড়ঝাপটা গেছে। সবচেয়ে খারাপ সময়ে আমার পকেটে একটা ফুটো পয়সাও ছিল না। আমি সেই ফুলটার মতো ছিলাম যাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলা হয়েছে, কিন্তু শুক্রিয়া, আমি সেই কঠিন সময়টা পার করে আসতে পেরেছি। চারিদিকে এক শুনশান নীরবতা ছিল। তখনই আমার পেছনে কারো হালকা পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি ঘুরে তাকালাম।
মাত্র কয়েক মিটার দূরত্বে স্কারলেট দাঁড়িয়েছিল। তার হাত দুটো পকেটে ছিল এবং তার সেই গভীর রহস্যময় চোখ দুটো আমার ওপর স্থির হয়েছিল। এই কয়েক বছরে তুমি সিগারেট খাওয়াও শিখে গেছ? আগে তো তোমার এই অভ্যাসগুলো ছিল না। সে সবসময়ই একটা ধাঁধার মতো ছিল। আমি চোখ নামিয়ে নিলাম এবং খুব সাবধানে আমার সিগারেটটা নিভিয়ে ফেললাম। মিস স্কারলেট, আপনি এখানে নিশ্চয়ই আমার এই ছোট্ট অভ্যাসের কথা জানতেতে আসেননি? আমি সামনে বাড়ার জন্য পা বাড়ালাম। ফাঁকা মেঝেতে আমার জুতোর আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল এবং প্রতিটা পদক্ষেপ আমার বুকের ওপর ভারী হয়ে পড়ছিল। আমি স্কারলেটের পাশ কাটিয়ে যাওয়ার মুহূর্তেই সে আচমকা আমার হাত ধরে ফেলল। অ্যাড্রিয়ান, তোমার কি আমাকে বলার মতো কিছুই নেই? তার গলায় এক অদ্ভুত অস্থিরতা ছিল, এমনকি একটা আকুতিও মেশানো ছিল। তখন আমি তার দিকে তাকালাম। তার চোখ দুটো হালকা লাল হয়ে গিয়েছিল। প্রাক্তনদের মাঝে কথা বলার আর বাকি থাকে? পুরনো স্মৃতি রোমন্থন করা নাকি নিভে যাওয়া আগুনে আবার হাওয়া দেওয়া? আমি নিজেকে বারবার বোঝাচ্ছিলাম যে আমাকে দুর্বল হওয়া চলবে না। আমি এখন অন্য যে কাউকেই পছন্দ করতে পারি, কিন্তু স্কারলেটকে আর কখনো নয়। যে পাতাটা আমি উল্টে ফেলেছি সেটা আবার পড়ার কোনো মানে হয় না। স্কারলেট তার চোখ নামিয়ে নিল। আমার প্রশ্নের উত্তর দেওয়ার বদলে সে জিজ্ঞেস করল, তুমি এত বছর কোথায় ছিলে? আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু তোমার কোনো খোঁজ পাইনি। আমি বেশ রুক্ষভাবেই বললাম, মিস স্কারলেট, আপনি আমার থেকে কি চান? আমার দৃষ্টিতে আমার সেখান থেকে চলে যাওয়া স্কারলেটের কাছে একটা পোষা বেড়াল হারিয়ে যাওয়ার চেয়ে বেশি কিছু ছিল না। আজ তার আমার প্রতি মায়া হচ্ছে, তাই সে আমাকে বেশি ভালোবাসা দেখাচ্ছে। আমার এই উদাসীনতা দেখে স্কারলেট আমার দিকে এমনভাবে তাকাতে লাগল যেন সে আমাকে নিজের মনের গভীরে নামিয়ে নিতে চায়। অ্যাড্রিয়ান, তুমি সত্যি খুব নিষ্ঠুর। তুমি আমাকে একটা কথাও না বলে ছেড়ে চলে গেলে। তোমার সাহস কি করে হলো আমাকে এভাবে ফেলে যাওয়ার? কলেজের দিনগুলোতে আমি স্কারলেটের সাথে রিলেশনশিপে ছিলাম। আমি তখন কেবল একজন সাধারণ ছাত্র ছিলাম, আর সে ইতিমধ্যেই তার ফ্যামিলি বিজনেসের মালকিন ছিল। স্কারলেটের ফ্রেন্ড সার্কেল ছিল অনেক বড়, যেখানে বেশিরভাগই ছিল ধনী পরিবারের ছেলেমেয়ে। একটা ছোট শহর থেকে আসা আমার মতো ছেলে তার সেই হাই ক্লাস সার্কেলে নিজেকে খুব আনফিট মনে করত। সে অবশ্য খুব খেয়াল রাখত আমাদের সম্পর্কের প্রতিটি ছোটখাটো বিষয় সে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করত। যখন আমার বয়সী ছেলেরা তাদের এক্সাম আর ক্যারিয়ারের টেনশনে ভুগছিল, তখন স্কারলেট আমাকে একটা সম্পূর্ণ আলাদা ও রাজকীয় দুনিয়া দেখিয়েছিল। লন্ডনে বোটিং করা, প্যারিসে এক্সিবিশন দেখা, আমেরিকার হাইওয়েতে সূর্যাস্তের সময় দ্রুত গতিতে গাড়ি চালানো, রোমে পানির মতো টাকা ওড়ানো। একটি সাধারণ পরিবারের পুরো বছরের খরচ সে এক রাতে উড়িয়ে দিত। কোনো সন্দেহ ছাড়াই স্কারলেট একজন খুব দায়িত্বশীল পার্টনার ছিল, কিন্তু আমার জন্য আমি কখনোই তার সেই আসল দুনিয়ার সাথে নিজেকে মেলাতে পারিনি। আমাদের মাঝে ক্লাসের একটা বিশাল ব্যবধান ছিল। এই সম্পর্কটা শুরু থেকেই অসম ছিল। বাকি সাধারণ কাপলদের মতো আমি যখন তখন আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করতে পারতাম না, কারণ সে কাজে খুব ব্যস্ত থাকত এবং আমার ভয় হতো যে আমি তাকে ডিস্টার্ব করছি না তো। আমরা যখন বাইরে যেতাম, তার বন্ধুরা কখনো আমার নাম পর্যন্ত জিজ্ঞেস করেনি। মনে হতো যেন আমি কেবল স্কারলেটের সাথে ঘুরে বেড়ানো একটা শোপিস বা খেলনা। আমি জানতাম এই সম্পর্কে আমি সবসময় তার নিচেই থাকব এবং সম্পর্কের পুরো নিয়ন্ত্রণ স্কারলেটের হাতেই থাকবে। এই অনুভূতিটা তখন আরও তীব্র রূপ নিল যখন আমি তাকে একটা পার্টিতে এক বিখ্যাত মুভি স্টারের সাথে দেখলাম। তারা দুজন একসাথে খুব মানিয়েছিল। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো হিংসে করত, কিন্তু আমার হিংসের চেয়েও বেশি হীনমন্যতা তৈরি হচ্ছিল। সেই হীনমন্যতা যা আমার হাড়ের মজ্জা পর্যন্ত মিশে গিয়েছিল, তা আমাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। আমার নিজের সেই অংশটার প্রতি ঘৃণা হতে শুরু করেছিল, যা স্কারলেটের সার্কেলে ফিট হতে পারছিল না। আমার ঘৃণা হতো যে আমি তার যোগ্য ছিলাম না, আর এই কারণেই আমি তার সাথে থাকতে পারিনি। তার সাথে থেকে আমার সবসময় মনে হতো আমি কারও ওপর নির্ভরশীল।
তাই এক সাধারণ রাতে আমি চুপচাপ সেই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেলাম যা স্কারলেট আমার জন্য কিনেছিল। কোনো ব্রেকআপ হয়নি, কোনো শেষ বিদায়ও হয়নি।